পৃষ্ঠা 270। জলগণ্ডূষ চলছে। বাঙ্গালার কীর্তন ও কীর্তনিয়া। পদাবলী আমাকে মুগ্ধ করিয়াছিল। বয়স যখন আমার 6-7, পিতৃদেবের জন্মভূমি মঙ্গলডিহির ঠাকুরবাড়িতে রসিক দাসের কীর্তন শুনিলাম পরপর 2 বৎসর। কিছুই বুঝিলাম না, কিন্তু গায়কের সুর ঝঙ্কার এবং পদাবলীর শব্দ ঝঙ্কার অন্তরে একটা অনুভূতপূর্ব উন্মাদনা আনিয়া দিল। পরে শুনিয়াছি রসিক দাস তদানীন্তন বঙ্গের সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া ছিলেন, বড় মূল গায়ন। জীবনে আরও একবার তাহার গান শুনিবার সৌভাগ্য হইয়াছিল। 1305 সালে পাশের গ্রাম জাহানাবাদে শুনিলাম গণেশ দাসের কীর্তন। সুমধুর কণ্ঠস্বর ছিল গণেশ দাসের। সেই অবধি পদাবলী আমার উপজীব্য হইল। পরবর্তীকালে শচীনন্দন দাস, বিপিন দাস, বড় বন্ধনীর মধ্যে অবধূত বন্দ্যোপাধ্যায়, প্রেম দাস, ফটিক চৌধুরী, বনওয়ারি দাস, অখিল দাস প্রভৃতি বহু বিখ্যাত কীর্তনিয়ার গান শুনিয়াছি। অনেকের সঙ্গেই সৌহার্দ্য হইয়াছে। কীর্তনের পদের পাঠ, ব্যাখ্যা, আখর ও বৈষ্ণব সিদ্ধান্ত লইয়া দিনের পর দিন তাহাদের সঙ্গে আলোচনা করিয়াছি। অনেক জানিয়াছি, অনেক জানাইয়াছি। পদাবলী ও পদের পাঠান্তর সংগ্রহে সংযুক্ত বাংলার ঢাকা, ত্রিপুরা, আসাম এবং উড়িষ্যার নানা স্থানে ভ্রমণ করিয়াছি। কীর্তন আজিও আমার প্রিয় বস্তু। গান জানি না, কিন্তু গানের ভালো মন্দ বুঝিতে পারি। তাই বহুবার রাত্রি জাগিয়া স্বর্গত রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, জ্ঞান গোস্বামী, শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রী চিন্ময় লাহিড়ী, শ্রী সুখেন্দু গোস্বামী, শ্রী তারাপদ চক্রবর্তী, স্বর্গত কালীপদ পাঠক, বড়ে গোলাম আলী, শ্রীমতী মালকা জান, শ্রী হীরাবাই বরদেকার, সরস্বতীবাই রানে, গাঙ্গুবাই হাঙ্গল প্রমুখের গান শুনিয়া অতুলনীয় আনন্দ লাভ করিয়াছি। কিন্তু আমার মনে হইয়াছে কীর্তন গানের একটা বৈশিষ্ট্য আছে। কীর্তন গান বাঙালির এক অভিনব সৃষ্টি। বাঙালির স্বকীয়তা মাখানো বাংলার এক অতুলনীয় সম্পদ। কথা ও সুরের মর্যাদানুরূপ মিলনে কীর্তন বাঙালির এক দিব্যাবদান। কীর্তনের এই বৈশিষ্ট্য ও স্বকীয়তা আমি লিখিয়া বুঝাইতে পারিব না। পদাবলী পরিচয় গ্রন্থে আমি পদাবলীর রস পর্যায়, নায়ক নায়িকা পরিচয় প্রভৃতির আলোচনা করিয়াছি। অল্পদিন পূর্বে প্রকাশিত গৌড়ীয় বৈষ্ণব সাধনা গ্রন্থেও এই বিষয়ে অল্প স্বল্প আলোচনা আছে। পৃষ্ঠা 271। পদাবলী পরিচয় ও গৌড়ীয় বৈষ্ণব সাধনায় প্রকাশিত কয়েকটি বিষয় এই গ্রন্থেও সন্নিবেশিত করিতে বাধ্য হইয়াছি। বীরভূম বিবরণ 3য় খণ্ডে আমি চণ্ডীদাস প্রসঙ্গে কীর্তনের সংক্ষিপ্ত আলোচনা করিতে গিয়া রসিক দাস, গণেশ দাস ও অবধূত বন্দ্যোপাধ্যায়ের জীবনী প্রকাশ করিয়াছিলাম। কথা প্রসঙ্গে আনন্দবাজার ও দেশ সম্পাদক শ্রীমান অশোক কুমার সরকার আমাকে অন্যান্য কীর্তনিয়াগণের জীবনী সংগ্রহের অনুরোধ করেন। অতঃপর বার্ধক্য জীর্ণ দেহেও আমি নানা স্থানে গিয়া যত দূর পারিয়াছি আরও কয়েকজন কীর্তনিয়ার জীবনী সংগ্রহ করিয়াছি। জীবনীগুলি আনন্দবাজারেই প্রকাশিত হইয়াছিল। এই জন্য বাঙ্গালার কীর্তন ও কীর্তনিয়ার উৎসর্গপত্রে শ্রীমান অশোক কুমারের নাম লিখিয়া রাখিলাম। শ্রীমানের নিরাময় দীর্ঘ জীবন ও সর্ববিধ কল্যাণ কামনা করি। এই গ্রন্থে জীবিত কীর্তনিয়াগণের মধ্যে 2 জনের সংক্ষিপ্ত জীবন কথা প্রকাশ করিয়াছি। একজন প্রাচীনপন্থী গায়কগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রীমান নন্দকিশোর দাস, আর একজন বিশুদ্ধ সুর তালে কীর্তন গানকে সুপ্রতিষ্ঠিত করিবার প্রয়াসে একক ও অপ্রতিদ্বন্দ্বী পথযাত্রী শ্রীমান রথীন্দ্রনাথ ঘোষ। শ্রী সরস্বতী প্রেসের অন্যতম কর্ণধার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত এই গ্রন্থখানি প্রকাশের ভার গ্রহণপূর্বক আমাকে নিশ্চিন্ত করিয়াছেন। শিশু সাহিত্য সংসদে শ্রীমান গোলকেন্দু ঘোষ গ্রন্থ প্রকাশে বিশেষ যত্ন লইয়াছেন। প্রুফ দেখিয়া দিয়াছেন সুরসিক পণ্ডিত অধ্যাপক শ্রীমান পার্বতীচরণ ভট্টাচার্য।
অধ্যাপক শ্রীমান প্রসিদ্ধ কুমার রায়চৌধুরীর নিকট হইতে এবং ডক্টর শ্রীমান সুকুমার সেনের পুস্তক হইতে সাহায্য পাইয়াছি। সকলকেই আমার আশীর্বাদ জানাইয়া সকলেরই কল্যাণ কামনা করিতেছি। 2, একটি পুরানো হাতের লেখা পুঁথির পাতায় এক প্রকারের রসপর্যায় পাইয়াছি। কোন পর্যায়ে কি কি পালাগান করিতে হইবে তাহারই একটি তালিকাটি তুলিয়া দিলাম। 1, অভিসার। 1, উৎকণ্ঠা। 2, অনুরাগ। 3, হিম। 4, গ্রীষ্ম। 5, বাদর। 6, তিমির। 7, জ্যোৎস্না ও 8, দিবাভিসার। 2, বাসকসজ্জা। 1, পূর্বরাগ। 2, গোষ্ঠ। 3, রূপ। 4, আপ্তদ্যুতি। 5, রূপোল্লাস। 6, কিলকিঞ্চিত। 7, মিলন রাস ও 8, পরীক্ষা রাস। 3, খণ্ডিতা। 1, হোলি। 2, দান। 3, নৌকা খেলা। 4, জলকেলি। 5, হিন্দোল। 6, ঝুলন। 7, পাশা খেলা ও 8, বংশীহরণ। 4, স্বাধীন ভর্তৃকা। 1, নবরাহ মিলন। 2, মহারাস। 3, রসোল্লাস। 4, রসালস। 5, সম্ভোগ। 6, প্রার্থনা বন্ধনীর মধ্যে পরস্পর। 7, অলস ও 8, অলস ভঞ্জন। 5, উৎকণ্ঠিতা। 1, বংশীধ্বনি শ্রমণ। 2, সখী মুখে ও দ্যুতি মুখে। 4, গুণীজনের গানে শ্রবণ। 5, সুখ মুখে শ্রবণ। 7, স্বপ্ন দর্শন। 7, চিত্রপটে দর্শন ও 8, সাক্ষান দর্শন। দন্তে শয়কার কয় মধ্যেন্ন শয় আকা দন্তে নয় দয় তালবস্বরে দন্ত ন। সাক্ষান দর্শন বন্ধনীর মধ্যে হঠাৎ নাম শ্রবণ ও হঠাৎ দর্শন এই পর্যায়ভুক্ত বন্ধনী শেষ নারী। এখানে 2টি ভুল আছে, একটি সম্ভবত বংশীধ্বনি শ্রবণ হবে আর 7 নম্বরটি 2 বার দেওয়া হয়েছে। পৃষ্ঠা 272। 6, বিপ্রলব্ধা। 1, বয়ঃসন্ধি স্বয়ং দৌত্য। 2, আঙ্গিক। 3, বাচিক। 4, চাক্ষুষ। 5, প্রহেলি। 6, উত্তর গোষ্ঠ। 7, কুঞ্জবিহার ও 8, প্রেম বৈচিত্র্য। 7, কলহান্তরিতা। 1, সহেতু মান। 2, নির্হেতু মান। 3, মানভঞ্জন। 4, গৃহাগমন। 5, রসোদ্গার। 6, সখীকে অনুরাগ। 7, সাক্ষাৎ অনুরাগ ও 8, পরোক্ষ অনুরাগ। 8, প্রসিত ভর্তৃকা। 1, ভাবী বিরহ। 2, ভবন বিরহ। 3, ভূত বিরহ। 4, নিযোক্তি। 5, বারোমাসা। 6, চিত্রগীত। 7, ভাবোল্লাস ও 8, মিলন। ইহা হইতে বুঝিতে পারা যায় কীর্তন লইয়া বাংলায় বিস্তৃত আলোচনা হইয়াছিল। 3, যাহারা বলেন বাংলা হইতে সঙ্গীতজ্ঞগণ বৃন্দাবনে গিয়াছিলেন তাহারা ভুল কথা বলেন। শ্রী বৃন্দাবনের প্রথম বাঙালি যাত্রী সুবুদ্ধি রায়, তাহার পর শ্রী লোকনাথ ও শ্রী ভূগর্ভ গোস্বামী, তাহার পর শ্রীরূপ ও শ্রী সনাতন, সকলেই নিষ্কিঞ্চন বৈষ্ণব। শ্রীপাদ রূপ হয়তো সঙ্গীতজ্ঞ ছিলেন, কিন্তু তিনি শ্রী বৃন্দাবনে কোনো গীতধারার প্রবর্তক নহেন। শ্রীল নরোত্তম ঠাকুরই ব্রজমণ্ডল হইতে সঙ্গীত শিক্ষা করিয়া বাংলায় আসিয়া কীর্তনে তাহা প্রয়োগ করেন। তাহার প্রবর্তিত সঙ্গীত ধারা ধ্রুপদের লক্ষণাক্রান্ত। পরে রাঢ়ের প্রচলিত ধারাকে সংশোধিত করিয়া কীর্তনের মনোহরশাহী ধারার প্রচলন হয়। বহু পরে বাংলার গায়কগণ ব্রজমণ্ডলে রাঢ়ের সঙ্গীত ধারা লইয়া গিয়াছিলেন। দাঁড়ি ... 4, শ্রীমদ্ ভাগবত হইতেই আমরা নবোধা ভক্তির কথা জানিতে পারি। শ্রীমান প্রহ্লাদই তাহা প্রকাশ করেন। শ্রবণ ও কীর্তন নবোধা ভক্তির প্রথম 2টি অঙ্গ। এই জন্য আমি প্রহ্লাদের সাধনা দিয়া বাংলার কীর্তন ও কীর্তনিয়ার শুভারম্ভ করিতেছি। দাঁড়ি ... হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে বসাইয়া জিজ্ঞাসা করিলেন, বলতো বৎস, কেমন লেখাপড়া শিখিলে? তোমার অধ্যয়নের সংবাদটা জানিতে চাই। শ্রী প্রহ্লাদ বলিলেন, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবা, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন এই নবোধা ভক্তি সাক্ষাৎভাবে বিষ্ণুকে অর্পণপূর্বক উহার আচরণে উত্তম অধ্যয়ন। শ্রী প্রহ্লাদের বলিবার উদ্দেশ্য
কর্ম করিয়া তাহার ফল অর্পণ নহে, সমগ্র কর্মই সাক্ষাৎভাবে বিষ্ণুকে অর্পণ পূর্বক তাহার আচরণ করিতে হইবে। সর্বকামনা শূন্য হইয়া একমাত্র বিষ্ণুরই প্রীতি কামনায়। উদাহরণ এইরূপ, আমি কাহারও বাড়িতে দেব পূজা করি বেতন লইয়া। গৃহস্বামী আমাকে গয়া ধামে লইয়া গেলেন। আমি গয়া গিয়া আমার সৌপার্জিত অর্থে এক প্রস্থ পাথরের থালা বাটি আদি কিনিয়া কর্মস্থানে ফিরিয়া ওই পাথরের থালা বাটিগুলি শ্রীমন্দিরে দেববিগ্রহকে নিবেদন করিয়া দিলাম। অতঃপর প্রতিদিন ওই থালা বাটিতেই শ্রী বিগ্রহকে অন্ন ব্যঞ্জনাদি সমর্পণ করি। পৃষ্ঠা 273। ইহাই সাক্ষাৎ রূপে শ্রী বিষ্ণুপদে কর্মার্পণ পূর্বক তাহার অকপট আচরণ। হয়তো ঠিক বুঝাইতে পারিলাম না, তথাপি মর্মার্থটি বোধ হয় কথঞ্চিত পরিষ্কৃত হইল। শ্রীকৃষ্ণদাস কবিরাজ লিখিয়াছেন, এই নবদা ভক্তির এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমের তরঙ্গ। প্রহ্লাদের প্রত্যুত্তরে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হইয়া উঠিলেন এবং পরিণাম তাহার বিশ্বময় হইল। আরম্ভ হইল প্রহ্লাদের উপর অকথনীয় দানবীয় বা পৈশাচিক নির্যাতন। রাজা দেশে প্রহ্লাদকে হস্তিপদতলে নিক্ষেপ করা হইল। প্রহ্লাদের কোনো ক্ষতি করিল না রাজহস্তি। পর্বত শিখর হইতে ভূমিতলে তাহাকে আছাড়িয়া ফেলিয়া দিল রাজসৈনিক। কঙ্করাকীর্ণ ভূমিতল হইতে প্রহ্লাদের কুসুম শয্যা। কঙ্করাকীর্ণ ভূমিতল হইল প্রহ্লাদের কুসুম শয্যা। প্রহ্লাদের দেহ রহিল অক্ষত। অগ্নিকুণ্ডে অগাধ জলেও প্রহ্লাদ পরিত্রাণ পাইলেন। সর্বত্রই প্রহ্লাদ নির্বিকার। প্রহ্লাদের নিকট রহস্য জানিয়া লইলেন হিরণ্যকশিপু। শ্রী ভগবান সর্বত্র বিরাজ করিতেছেন, তিনিই তাহাকে রক্ষা করেন। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করিলেন, তোমার শ্রী ভগবান এই প্রস্তরখণ্ডেও আছেন? সুদৃঢ় প্রত্যয়ে প্রহ্লাদ উত্তর দিলেন, নিশ্চয়, তিনি স্তম্ভেও আছেন। হিরণ্যকশিপুর তরবারি স্তম্ভকে দ্বিখণ্ডিত করিল। আবির্ভূত হইলেন শ্রী নৃসিংহদেব। হিরণ্যকশিপুর কাল পূর্ণ হইয়াছিল, তিনি নৃসিংহ হস্তে নিহত হইলেন। প্রহ্লাদের এই বিশ্বজয়ী বীর্যবর্তার মূলে ছিল শ্রীহরির শ্রীপাদ পদ্মে অকপট এবং অকুণ্ঠ শরণাগতি। এই বিজ্ঞানের যুগে অনেকেই উপাখ্যান বিশ্বাস করিবেন না। আমি তাহাদের সঙ্গে তর্ক করিব না, শুধু বলিব কোনো শরণাতীত কালে এই হিংস্র পৃথিবী বক্ষে মানব কল্পনা কেমন একটা অহিংস প্রতিরোধের আখ্যান করিয়াছিল দেখো। একবার শ্রদ্ধান্বিত হৃদয়ে আখ্যানটির আলোচনা করো। মানুষের বাস্তব জীবনে প্রহ্লাদের এই সাধনা বারবার প্রত্যক্ষ গোচর হইয়াছে, স্মরণ করিয়া ধন্য হও। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে যাহার পুণ্য জীবনে প্রহ্লাদের সাধনা মূর্ত হইয়াছিল, তিনি শ্রীল হরিদাস, ক্ষমা ও সহিষ্ণুতার বিগ্রহ। প্রহ্লাদের সাধনায় হরিদাসের পরেই আর একজন মহামানবের জীবনে আকার পরিগ্রহ করিয়াছিল, তিনি শ্রীমান মহাপ্রভু। বেশি দিনের তো কথা নয়, প্রত্যক্ষদর্শী আমরা এখনো বাঁচিয়া আছি। নিজের চোখেই তো দেখিলাম 400 বৎসর পূর্বে শ্রীমান মহাপ্রভু যে অস্ত্র সমাজ জীবনে প্রয়োগ করিয়াছিলেন, সেই মহাস্ত্রই প্রয়োগ করিলেন মহাত্মা গান্ধী ব্যাপক রাষ্ট্রীয় ক্ষেত্রে। সত্যেন দত্তের ভাষায়, কৃষাণের বেশে কে ও কৃষতনু, কৃষাণুপূর্ণ ছবি। গান্ধীজি কোথা হইতে এই অপরিমেয় বল সংগ্রহ করিয়াছিলেন? এই প্রশ্নের একমাত্র উত্তর প্রহ্লাদের সাধনা হইতে, মহাপ্রভুর সাধনা হইতে। যষ্টিমাত্র হস্তে একাকী অগ্রসর হইয়াছেন এই খর্বতনু গণদেব ডান্ডির পথে। 1, 2, 3 ঘরছাড়া পথিকের পদশব্দে ভারতের জনহীন পথ মুখর হইয়া উঠিল। সম্মুখে বিবিধ মারণাস্ত্রে সজ্জিত সভ্যতার সমুজ্জ্বল মহার্হ বেশবাসে সমাবৃত। বিজ্ঞানসম্মত প্রণালীতে অত্যাচারে অভ্যস্ত বর্বর ব্রিটিশ আমলাতন্ত্র, আর পশ্চাতে দীর্ঘশ্বাস ক্লিষ্ট সজল চক্ষু স্বজন বৃন্দ। কই কেহ তো তাহার গতিরোধ করিতে পারিল না। পৃষ্ঠা 274। এই দৈবী দৃশ্য তো এখনো আমাদের মনশ্চক্ষে অম্লান।
ভারতের আকাশ হইতে এই চিত্রপট তো আজিও অপসৃত হয় নাই। এই আলেখ্য বাস্তবে রূপায়িত করিতে পারেন এমন মানুষ কয়জন আছেন ভারতবর্ষে? ভারতের এই শাশ্বত সাধনাকে জীবনে সত্য করিয়া তুলিবার সামর্থ্য রাখেন কয়জন শক্তিধর? পুস্তকে বহু ভ্রমপ্রমাদ দৃষ্ট হইবে, তজ্জন্য পাঠকগণের নিকট মার্জনা ভিক্ষা করিতেছি। পুস্তকখানি সাধারণের নিকট সমাদৃত হইলে আনন্দিত হইব। 26 ফাল্গুন 1377, পৃষ্ঠা 275। গৌড়বঙ্গ সংস্কৃতি। পণ্ডিত কুলদা প্রসাদ মল্লিক ভাগবত রত্ন প্রতিষ্ঠিত নবপর্যায় বীরভূমি মাসিক পত্রে আমার লেখা কবিতা উদ্বোধন সঙ্গীত ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত হয় সন 1318 সালের জ্যৈষ্ঠ মাসে। তাহার পর আমার প্রথম গদ্য লেখা প্রাচীন মঙ্গলডিহি তিনি বীরভূমিতে প্রকাশ করেন। লাভপুরের নির্মল শিব বন্দ্যোপাধ্যায়ের লেখাও বীরভূমিতে প্রকাশিত হইত। কুড়মিঠার নিকটবর্তী মঙ্গলডিহি গ্রাম আমার পিতৃদেবের জন্মভূমি। আমন্ত্রণ লইয়া নিত্যগোপাল উপস্থিত হইলেন কুড়মিঠায়। আমি লাভপুরে গিয়া নির্মল শিবের সঙ্গে দেখা করিলাম। লক্ষ্যপতির পুত্র নির্মল শিব প্রথম সাক্ষাতে আমার সঙ্গে যেরূপ ব্যবহার করিয়াছিলেন তাহার চিরবিদায়ের পূর্ব পর্যন্ত সেই অন্তরঙ্গতা অক্ষুণ্ণ ছিল। নির্মল শিবের ব্যবহারে আমি যেন মানুষকে নূতন চোখে দেখিতে শিখিয়াছিলাম এবং নিজেকে নূতন রূপে আবিষ্কার করিয়াছিলাম। কলিকাতা ইন্টালি হইতে রামরাখাল ঘোষ সম্পাদিত গৃহস্থ মাসিক পত্রে সন 1320 সাল ভাদ্র মাসে বীরভূম হেতমপুরের মহারাজ কুমার মহিমা নিরঞ্জন লিখিত সুপুর সুপুর নামে একটি প্রবন্ধ বাহির হইয়াছিল। সুপুর বীরভূমের একটি গ্রামের নাম। প্রবন্ধটিতে গ্রামের ইতিকথা ছিল। লেখায় তাহার অসামঞ্জস্য দেখিয়া আমি প্রতিবাদ করি। সন 1320 সালের চৈত্র মাসে আমার প্রতিবাদ প্রকাশিত হয়। প্রতিবাদ পড়িয়া মহিমা নিরঞ্জন কুড়মিঠা গ্রামে পত্রসহ একজন লোক পাঠাইয়া দেন। পত্রখানি হারাইয়া গিয়াছে, ভাষাটা মনে আছে। উদ্ধৃতি শুরু। প্রতিবাদ পড়িয়া আনন্দিত হইলাম। বীরভূমে এমন লোক আছে আমি জানিতাম না। আপনি হেতমপুর আসিয়া সাক্ষাৎ করিলে আনন্দিত হইব। দাঁড়ি উদ্ধৃতি শেষ। মঙ্গলডিহির ভোলানাথ গঙ্গোপাধ্যায় হেতমপুর উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতা করিতেন। থাকিতেন আপন মাসিমার বাড়িতে। আমি একদিন সন্ধ্যায় মাসিমার বাড়িতে উঠিলাম এবং পরদিন প্রাতঃকালে মহিমা নিরঞ্জনের সঙ্গে দেখা করিলাম। তাহারই অনুরোধে আমি হেতমপুরে থাকিতে সম্মত হই। আমার পরামর্শে হেতমপুরে বীরভূম অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসুর সঙ্গে রাজবাড়ির পূর্ব হইতেই পরিচয় ছিল। তিনি সভাপতি হইলেন, উপদেষ্টা হইলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহারাজ কুমার হইলেন সম্পাদক, আমি সহকারী সম্পাদক। আমার পারিশ্রমিক নির্দিষ্ট হইল প্রতি মাসে 25 টাকা। পৃষ্ঠা 276। এই টাকা ভাঙিয়াই আমাকে খাইতে হইত। আমি গ্রামে গ্রামে ঘুরিয়া কাহিনী সংগ্রহ করিতাম। তখন বাস ছিল না, রিক্সা ছিল না। পায়ে হাঁটিয়া কোথায় বা গরুর গাড়িতে যাইতাম। গরুর গাড়ির ভাড়া যাহাই হোক না কেন রাজসেরেস্তার নিয়ম মাফিক মাইল হিসাবে টাকা পাইতাম। যাইতাম গ্রামের গৃহস্থ বাড়িতে। নগেন বসুর বিশ্বকোষ ছাপাখানার উপর তলায় বসিয়া লিখিতাম। নিচতলার ছাপাখানায় বই ছাপা হইত। আমার উপরে মাতব্বরি করিবার কেহ ছিল না। বীরভূম বিবরণ লিখিয়াই আমি সাহিত্যিক সমাজে পরিচিত হই। মহারাজ কুমার টাকা না দিলে আমার লেখা বই ছাপার হরফে বাজারে বাহির হইত না। এই পরিচয় ও প্রশ্রয়ের পূর্ব ঋণ স্মরণপূর্বক বইখানি আমি নির্মল শিব ও মহিমা নিরঞ্জনের নামে উৎসর্গ করিলাম। গ্রন্থ মধ্যে গ্রাম্য গাথা ও প্রবচন প্রসঙ্গের আলোচনা করিয়াছি। সুহৃদবর ডক্টর সুশীল কুমার দে প্রবাদ সংগ্রহ দ্বিতীয় সংস্করণ প্রকাশ করিলে আমার সংগৃহীত সমস্ত প্রবাদ তাহার নিকট পাঠাইয়াছিলাম। এই জন্য এই পুস্তকে প্রবাদের তালিকা বর্জন করিয়াছি।
আমি গ্রাম্য ক্রীড়ার কথা বলিয়াছি, যেকালে বাংলার খেলোয়াড়গণ ফুটবল, ক্রিকেট, হকি, টেনিস খেলায় বিশ্বজয় করিয়া বেড়াইতেছেন, এমন দিনে পল্লীগ্রামের সেকেলে খেলার কথা আলোচনা অসঙ্গত বুঝিয়াও প্রসঙ্গটা ত্যাগ করিতে পারিলাম না। ইহাকে কেহ কুসংস্কার বা মোহ বলিলেও অসন্তুষ্ট হইব না। আমি শ্রদ্ধাবশেই প্রাচীন সাহিত্য, বিশেষত মঙ্গল কাব্য তথা যাত্রা, কবিগান ও হাফ আঁকড়াই গানেরও আলোচনা করিয়াছি। গ্রন্থ মধ্যে বঙ্কিমচন্দ্র, হরপ্রসাদ, রঙ্গলাল মুখোপাধ্যায়, নগেন্দ্রনাথ বসু, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ও অপরেশচন্দ্রের উদ্দেশ্যেও শ্রদ্ধা নিবেদন করিয়াছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ হইতে পশ্চিমবঙ্গের অস্থায়ী প্রদেশপাল বীরভূম রায়পুরের সিংহ পরিবারের দীপনারায়ণ সিংহ যে অর্থ সাহায্য করিয়াছিলেন, তাহার অর্ধাংশ হইতে ইতিপূর্বে গৌড়ীয় বৈষ্ণব সাধনা প্রকাশিত হইয়াছে। বাকি অর্থ হইতে এই গৌড়বঙ্গ সংস্কৃতি প্রকাশিত হইল। দীপনারায়ণ আজ অমর লোকে, আমি তাহার পুণ্যস্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করিতেছি। গ্রন্থ দুইখানিরই নামকরণ করিয়াছেন বিশ্ববন্দিত বিদ্বান সুহৃদবর শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যাত্রার কথা আছে 1780 শকাব্দে সংকলিত বিবিধার্থ সংগ্রহ 235 পৃষ্ঠায়। তাহারও 37 বৎসর পূর্বে 1227 সালের সমাচার দর্পণে 6ই কার্তিক প্রকাশিত হয় কালীয় দমন যাত্রাকারী শ্রীদাম ও সুবল দুই ভ্রাতা দুর্গোৎসবে মং শ্রীরামপুরে যাত্রা করিতে আসিয়াছিল। এথাতে নবমী পূজা 2 প্রহর রাত্রিতে শ্রীদাম ওলাউঠা রোগে হঠাৎ মরিয়াছে এবং তাদের পূর্ব রাত্রিতে ওই সম্প্রদায়ের এক বালক হঠাৎ মরিয়াছে। এই রোগে এইরূপ রোগগ্রস্ত হইবা মাত্র মরিতেছে, কিছু কাল বিলম্ব হয় না। আমরা পরমানন্দ অধিকারীকে পাইয়াছি 1175 সালে। তাহার ছাত্র শ্রীদাম, সুবল 2 ভাই। 1227 সালে শ্রীদামের মৃত্যু হয়। শ্রীদাম সুবলের ছাত্র বদন, পৃষ্ঠা 277। বদনের ছাত্র গোবিন্দ অধিকারী, গোবিন্দের ছাত্র নীলকণ্ঠ। সমাচার দর্পণে সংবাদ আমাদের সময় নির্ণয়কে সমর্থন করিতেছে। শিশুরাম, পরমানন্দ, শ্রীদাম, সুবল এবং নীলকণ্ঠ ব্রাহ্মণ ছিলেন। পৃষ্ঠা 277 চলছে। গৌড়বঙ্গ সংস্কৃতি পুস্তকে প্রকাশিত প্রায় সমস্ত লেখাই দীর্ঘকাল ধরিয়া বিভিন্ন সময়ে বীরভূমি, ভারতবর্ষ, উজ্জীবন, কথা সাহিত্য, সাপ্তাহিক দেশ, দৈনিক আনন্দবাজার ও যুগান্তরে প্রকাশিত হইয়াছিল। এই অবকাশে ওই সকল পত্রিকার সম্পাদকগণকে আশীর্বাদ জানাইতেছি। এই প্রবন্ধ সংগ্রহে তৎকালীন সাংস্কৃতিক জগতের নানা জ্ঞানী, গুণী, কর্মী পুরুষের উল্লেখ আছে। সেদিন যাহাদের সাহচর্য ও সহযোগিতা আমার পাথেয় ছিল, আজ তাহাদের অনেকেই পরলোকে। তাহাদের স্মৃতিভার বহন করিয়া আমি দিন গণিতেছি। সুপ্রসিদ্ধ সাহিত্যিক স্নেহভাজন ডক্টর শ্রীমান ভবতোষ দত্ত লেখাগুলির শ্রেণীবিভাগ করিয়া দিয়াছেন। জিজ্ঞাসার শ্রীমান শ্রীশকুমার কুণ্ড এবং শ্রীমান পরেশ কুমার নন্দী মুদ্রণ বিষয়ে বিশেষ যত্ন লইয়াছেন। আমি ইহাদের সর্বকল্যাণ কামনা করিতেছি। বৈশাখ 1379। পড়া চলছে পরের ফাইলে।